বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি টপিক ওয়াইজ 2-3টা ক্লাসে এই অধ্যায়টা আমি শেষ করব। প্রথম যদি আমি আলোচনা করব যেটা নিয়ে, সেটা হলো পদার্থ এবং পদার্থের অবস্থা। 2 নম্বরটা হলো কণার গতিতত্ত্ব। কণার গতি তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই 2টা টপিক আমি এই টপিকে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি একটা পদার্থটা কি, পদার্থ হচ্ছে যার ভর আছে, আয়তন আছে, আকার আছে এবং জায়গা দখল করে থাকে, তাকে পদার্থ বলা হয়। তো আমি এখানে যদি আগে সুন্দর করে লিখি পদার্থ, হ্যাঁ পদার্থ, আমি কি বললাম, যার আকার আছে। ফার্স্ট অফ অল মাথায় রাখবা আকার। আগে আমি ভরটা দিয়ে শুরু করি। ভর, আকার, আয়তন। যার ভর আছে, আকার আছে, আয়তন আছে, তাকে পদার্থ বলে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করি তিনটা, কিন্তু পদার্থের 3টা অবস্থা পাওয়া যায়। তাহলে পদার্থ কত প্রকার? 3 প্রকার। আমি যদি 1 নাম্বার বলি কঠিন। কঠিন কঠিন পদার্থগুলো কি কি হতে পারে? কঠিন পদার্থ তোমার হতে পারে চিনি, লবণ ইত্যাদি ইত্যাদি। তাহলে চিনি, লবণ এগুলো কঠিন পদার্থ। তারপর আমি যদি তরল পদার্থের কথা বলি, দ্বিতীয় অবস্থা তরল পদার্থগুলো কি কি, সেটা হলো পানি, তারপরে তেল। আবার যদি আমি গ্যাসীয় পদার্থের কথা বলি, গ্যাসীয় বা বায়বীয়, গ্যাসীয় পদার্থের কথা বলি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন গ্যাস ইত্যাদি। তাহলে আমরা পদার্থের 3টা অবস্থা পেলাম। তোমরা আরেকটা জিনিস নোট করবা, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থ এর চতুর্থ অবস্থা, হ্যাঁ অবস্থা হচ্ছে কি? প্লাজমা। তোমাদের যদি উল্লেখ করে বলে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, মাথায় রাখবা, বলবা কি? প্লাজমা। আচ্ছা, এই প্লাজমাটা নোট করবা। তাহলে আমরা কঠিন পদার্থ বললাম। একটু কঠিন নিয়ে, কঠিনের সংজ্ঞা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কঠিন পদার্থ, তাহলে আমরা মনে রাখার জন্য 3টা জিনিস লিখব: আকার, ভর, আকার, আয়তন। তাহলে কঠিন পদার্থের আকার আছে, ভর আছে, আয়তন আছে। আবার যদি আমি তরলের কথা চিন্তা করি, তরল পদার্থের ভর আছে, আকার নাই, আবার আয়তন আছে। আমি যদি গ্যাসীয় পদার্থের কথা বলি, এর ভর আছে, আকারও নাই, আয়তনও নেই। তাহলে আমরা এখান থেকে কিন্তু সংজ্ঞাগুলো পেয়ে যাচ্ছি। যার ভর আছে, আকার আছে, আয়তন আছে, সেটা কঠিন পদার্থ। যার ভর আছে, আকার নেই এবং আয়তন আছে, সেটাকে বলা হয় তরল পদার্থ। যার ভর আছে, আকার, আয়তন কোনোটি নেই, সেটাকে বলা হয় গ্যাসীয় পদার্থ। আমরা যদি বরফের একটা উদাহরণ দিই, বরফের একটা উদাহরণ থেকে আমরা এটা বলতে পারি। বরফ, এটা কিন্তু বরফ কোন অবস্থায় থাকে? শুরুর দিকে আমরা জানি কঠিন অবস্থায় থাকে। তাহলে এই বরফকে যদি আমরা তাপ দেই, তাহলে কোন অবস্থায় যাবে বলো তো? তরল অবস্থায় আসবে। তাহলে এটা হচ্ছে তরল অবস্থা। এটাকে যদি আমরা আরেকটু তাপ দেই, সেটা কোন অবস্থায় আসবে বলো তো? গ্যাসীয় অবস্থায় আসবে। এই হলো পদার্থের অবস্থা। তোমরা এখন এই বরফের থেকে আমরা আরেকটা উদাহরণ পেতে পারি, সেটা হলো কণার গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করতেছি পদার্থের অবস্থা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। তো এখন যেটা আলোচনা করব, সেটা হলো কণার গতিতত্ত্ব। কণার গতি তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। পদার্থ নিয়ে আশা করতেছি আর কারো কোনো সমস্যা নেই। কণার গতিতত্ত্ব কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি পরস্পরের বা পদার্থের কঠিন, তরল, বায়বীয় অবস্থায় নির্দেশ করবে বা ব্যাখ্যা প্রদান করবে। সেটাই হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি। আমি যদি একটু চিত্র দিয়ে চিন্তা করি, আমি যদি প্রথমে আন্তঃমিক শক্তিটার কথা চিন্তা করি, আমি যদি বরফের একটা টুকরা নিই, বরফের টুকরাটাকে আমি যদি, এটা আমি কঠিন অবস্থায় বলে দিলাম, হ্যাঁ এটাকে কঠিন অবস্থায় আছে, তার মানে এটা কি? আমি বরফ, হ্যাঁ
বরফকে যদি আমি তাপ প্রদান করি, অর্থাৎ কি দিচ্ছি আমি বলো তো, তাপ দিচ্ছি, এই তাপ দিলে সেটা কোন অবস্থায় আসবে, চেঞ্জ হয়ে যাবে, সেটা বরফ থেকে পানিতে রূপান্তর হবে, কঠিন থেকে তরলে। তাহলে এটা কি হলো, তরল অবস্থায় হলো, চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমরা আরও তাপ প্রয়োগ করি, আরও তাপ বাড়াইতে থাকি, সেটা গ্যাসীয় অবস্থায় হবে। কি অবস্থায় হবে, গ্যাসীয় অবস্থায় হবে। তাহলে এই যে একটা থেকে আরেকটা অবস্থান করছে, এই মাঝখানের যে সম্পর্কটা, এই মাঝখানের যে কণাগুলো ভাইব্রেট হয়েছে, একটা থেকে একটা অবস্থানে রূপান্তর হয়েছে, এটাই হচ্ছে হলো কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে, যেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। কি বললাম, আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই অর্থটার সাথে আমাদের পরিচিত হতে হবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি। আচ্ছা, এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কার বেশি আর কার কম, এটা আমাদের জানতে হবে। তো আমি যদি একটু চিন্তা করি, দুইটা বন্ধুর কথা কল্পনা করি, দুইটা বন্ধু, হ্যাঁ দুইটা বন্ধু, এই দুইজন বন্ধু দেখবা যে প্রতিদিন একই ব্রেঞ্চেতে বসতেছে। তার মানে কি, এদের বন্ডিংটা ভালো, অর্থাৎ কি এই শক্তিটা বেশি, বন্ডিং শক্তিটা বেশি, যার কারণে এদের দূরত্ব অনেক কম। আবার দেখবা একটা ফ্রেন্ড আছে, তার সাথে দূরত্ব অনেক বেশি, ও এখানে বসে। ঠিক আমরা পদার্থর ক্ষেত্রেও আমরা যদি কঠিন পদার্থর বলাই চিন্তা করি, এই যে কঠিন এটা লেগে আছে, তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তির মানটা কি বেশি থাকার কারণে দূরত্ব কম। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কি বললাম, আন্তঃকণা, হ্যাঁ আন্তঃকণা, কঠিনের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির মানটা কি বেশি, তাই দূরত্ব কম, হ্যাঁ দূরত্ব হবে কম। আবার যদি আমি তরলের কথা চিন্তা করি, তরল, দেখো তো তরলটা কি, এখানে এরকম ছিল, এরকম হয়ে গেছে, তার মানে কি শক্তিটা কমে গেছে না? কার থেকে কমে গেছে বলো তো, কার থেকে কমে গেছে, তরলের থেকে কমে গেছে। তাহলে কি কঠিনের থেকে শক্তির মান কি, কঠিনের থেকে কমে গেছে। আবার দূরত্ব কি হয়েছে, কঠিনের থেকে বেশি হয়েছে, তা আমি এটা সংক্ষিপ্ত করে লিখলাম বেশি। আবার যদি আমি গ্যাসীয়র কথা চিন্তা করি, আন্তঃকণা আকর্ষণ, দেখো তো দূরত্ব অনেক বেশি না, অনেক ডিস্টেন্স নিয়ে আসে না, তার মানে কি কঠিন এবং তরলের থেকে শক্তিটা একবারে এতটাই কম যা বলার বাইরে, দূরত্ব অনেক বেশি। তাহলে মানে কি, নেই বললেই চলে, দূরত্ব কি, দূরত্ব অনেক বেশি। তাহলে আমি আবার এটা বলতেছি, এটা বারবার বলতেছি, এই কারণে এটা খুবই আসে। কঠিনের আন্তঃআণবিক শক্তির মানটা বেশি, তাই দূরত্ব কম। তরলের আন্তঃআণবিক শক্তির মানটা কঠিনের থেকে কম, দূরত্ব কঠিনের থেকে বেশি। গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে, দূরত্ব অনেক বেশি। খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা। আমি পরবর্তী টপিকে চলে যাব এখন। ভাই এবার কি হয়েছে?